হ্যালো ভিউয়ার্স, গত ভিডিওতে আমরা জেনেছি আমরা কিভাবে অটোক্যাডে নেভিগেশন করতে পারি। আজকের ভিডিওতে আমরা জানবো অটোক্যাডের ইউনিট সেটআপ এবং ডাইমেনশন সেটআপ সম্বন্ধে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। অটোক্যাডে যে কোনো ড্রয়িং করার জন্য ইউনিট সেটআপ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কারণ অটোক্যাড একটি কম্পিউটারাইজ সফটওয়্যার। সে জানে না আপনি কোন ইউনিটে কাজ করতে চান। আপনি মেট্রিক ইউনিটে কাজ করতে চান নাকি ইম্পেরিয়ালে কাজ করতে চান। এখন মেট্রিক ইউনিট মানে যেখানে সেন্টিমিটার, মিটার, মিলিমিটার, কিলোমিটার সহ আরও বিভিন্ন ধরনের মাপ নিয়ে সেখানে কাজ করা হয়। আবার এম্পেরিয়াল হচ্ছে যেখানে ফিট অ্যান্ড ইঞ্চিতে কাজ করা হয়। আমরা অনেক সময় মেট্রিকেও কাজ করে থাকি, অনেক সময় ইম্পেরিয়ালেও কাজ করে থাকি। তো অটোক্যাডকে সেটাই বোঝানোর জন্য ইউনিটের যে অপশনটি অটোক্যাড দিয়েছে, যে আপনি অটোক্যাডকে বলবেন যে আপনি কোন সিস্টেমে কাজ করতে চান, ইম্পেরিয়াল নাকি ম্যাট্রিক। তো অটোক্যাডে ইউনিট সেটআপের জন্য যে কিবোর্ড শর্টকাটটি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে ইউএন স্পেস বা এন্টার। কারণ অটোক্যাডে স্পেস বা এন্টার সবসময় একই ধরনের কাজ করে থাকে, যে কোনো কমান্ডকে অ্যাক্টিভেট করার জন্য স্পেস বা এন্টারটি কাজ করে থাকে। তো আমরা কিবোর্ডে ইউএন লিখে আমরা স্পেস বা এন্টার দিব। তারপরে এখানে একটি পপ আপ মেনু অপশন আসবে যেখানে লেখা আছে ড্রয়িং ইউনিট। আমরা এখানকার মাধ্যমে অটোক্যাডের ইউনিট সেটআপটি করব। তো প্রথমে এখানে দেওয়া হচ্ছে লেন্থ। তো লেন্থের এখানে দেওয়া হচ্ছে টাইপ। তো টাইপে যদি এখানে বক্সটিতে যদি আমরা ক্লিক করি, আমরা কয়েকটি অপশন দেখতে পারবো, যেমন আর্কিটেকচারাল, ডেসিমাল, ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল, সায়েন্টিফিক। তো আর্কিটেকচারালের যে অপশনটি আছে সেটি আমরা সচরাচর আর্কিটেকচারাল ডিজাইনের জন্য ব্যবহার করে থাকি। তারপর যে ডেসিমালের যে অপশনটি আছে এটি হচ্ছে অ্যাকচুয়ালি যে আমাদের মেট্রিকের যে অপশনটি সেটি। এরপরে আরেকটি অপশন সেটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং। তো ইঞ্জিনিয়ারিংটিও আমরা ব্যবহার করে থাকি, না হয় আমরা আর্কিটেকচারাল ব্যবহার করি, না হয় ইঞ্জিনিয়ারিং ব্যবহার করি, দুটোর মধ্যে একটা ব্যবহার করলেই হয়েছে। আর ফ্র্যাকশনাল আর সায়েন্টিফিক আমাদের খুব একটা কাজে লাগে না, তো এগুলোকে আমরা আপাতত ব্যবহার করছি না। তো এখন আমরা প্রথমে ডেসিমাল নিয়ে কথা বলবো। তো ডেসিমালের ক্ষেত্রে ডেসিমালে আমরা সেই সব মাপ নিয়ে কথা বলবো যেগুলো হচ্ছে আমাদের মেট্রিক, যেমন সেন্টিমিটার, মিটার, তারপর হচ্ছে মিলিমিটার, তারপর কিলোমিটার, এগুলো নিয়ে আমরা ডেসিমালে কাজ করব। তো এখানে টাইপে আমরা সবসময় ডেসিমাল সিলেক্ট করে রাখবো। তারপর হচ্ছে প্রিসিশনে আমরা দেখবো এখন। তো প্রিসিশনটা কেন দেওয়া হয়েছে এটি একটু বলে নিই। কারণ প্রিসিশনটা দেওয়া হয়েছে যে আমরা দশমিকের পরে আর কত সংখ্যা পর্যন্ত আগাবো, ঠিক আছে। যেমন দশমিক, যেমন আমাদের যদি একটি লাইনের যদি লেন্থ হয়ে থাকে 3.425, তাহলে আমাদের এখানে দেখছি যে দশমিকের পরে বা পয়েন্টের পরে আমাদের তিনটি সংখ্যা আমরা এক্সটেন্ড করেছি, সেটা হচ্ছে 425। তো আমরা সেক্ষেত্রে এখানে আমরা তিনটি সংখ্যা সিলেক্ট করতে পারি। আমাদের যদি সংখ্যা আরও বেশি থাকে দশমিকের পরে, তাহলে আমরা আরও বেশি সিলেক্ট করতে পারি। তো আমরা সেই হিসাবে এখানে আমরা সংখ্যা সিলেক্ট করব। আর এখানে আমাদের ইউনিটের ক্ষেত্রে আমাদের এখানে ইঞ্চিসটা সিলেক্ট করা আছে, কিন্তু আমরা ডেসিমেলে কখনো ইঞ্চি বা ফিটে কাজ করব না। আমরা এখানে যদি মিলিমিটারে কাজ করে থাকে মিলিমিটারে কাজ করব, যদি সেন্টিমিটারে থাকে সেন্টিমিটারে কাজ করব, মিটারে কাজ করব, তারপর বা কিলোমিটার বা এখানে ন্যানোমিটার, তারপর মাইক্রোনস, আরও অনেক ধরনের অপশন দেওয়া আছে। কিন্তু আমরা ডেসিমালে থাকা অবস্থায় কখনোই ফিট অ্যান্ড ইঞ্চিতে কাজ করব না। কারণ ফিট অ্যান্ড ইঞ্চিতে আমরা কাজ করব হচ্ছে যখন আমরা আর্কিটেকচারালে যাব। তো ডেসিমেলের যে অপশনটি আমরা তো এখানে আলাদাভাবে ডেসিমেল বা আর্কিটেকচারাল বা ইঞ্জিনিয়ারিং দেওয়ার কারণটি হচ্ছে যে আমরা যখন বিভিন্ন জনের সাথে কাজ করি তখন তাদের ডিজাইন টেকনিক আলাদা থাকে, ডিজাইনের বিষয়গুলো আলাদা থাকে। যেমন আমাদের দেশে ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে বেশিরভাগ ইন্টেরিয়র ফার্ম বা ইন্টেরিয়র স্টুডিও বা ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি, তারা তাদের ইন্টেরিয়র ডিজাইনগুলো আছে সেগুলো ডেসিমালে করে থাকে, মানে সেন্টিমিটার, মিটার এগুলোতে করে থাকে। মাপের দিকে সেগুলো অনেক অ্যাকুরেট হয়ে থাকে। আবার যেমন বিল্ডিং স্ট্রাকচার ডিজাইন, সেক্ষেত্রে আমরা সচরাচর ইম্পেরিয়ালটা ইউজ করে থাকি, মানে ফিট অ্যান্ড ইঞ্চিটা ইউজ করে থাকি। তো এগুলো আমাদের জানা থাকা ভালো যে কোনটা কোথায় ব্যবহার করা হয়। আর যদি ট্রান্সলেটরের ব্যবহার হয় তাহলে আমরা অবশ্যই গুগলের সহায়তা নিব, আর যদি আমাদের মুখস্থ থাকা যায় তাহলে সেটা অনেক ভালো হয়। তো সামনের দিকে এগোনো যায়। তো এখানে আমরা ডেসিমেলে সিলেক্ট করলাম, এখানে আমরা যদি সেন্টিমিটারে কাজ করি তাহলে সেন্টিমিটারটা সিলেক্ট করলাম। এখানে ড্রয়িং ইউনিটে আমরা এতটুকুই রাখবো, আর আমরা আর কিছু এখানে দেব না।
এখানে অ্যাঙ্গেলে যে অপশনগুলো আছে এভাবে থাকবে, সেখানে আমরা কোনো টাচ করব না, এখানে যে ডিফল্ট আছে সেটাই থাকতে দেব। তো তারপর আমরা এখানে ওকেতে প্রেস করব। আমাদের এই যে ওয়ার্ক স্পেসটি সেটি এখন ইউনিট হিসাবে ডেসিমালে সেট হয়ে আছে। আবার যদি আমরা ইউএন প্রেস করে যদি এন্টার বা স্পেস চাপি, তাহলে এখানে দেখব আমাদের টাইপ ডেসিমাল এবং আমাদের প্রিসিশন 0 ডট আরও 5টা 0। সো এটা হচ্ছে আমাদের সেন্টিমিটারের ক্ষেত্রে আমাদের ইউনিট সেটআপ। তো মিটারের ক্ষেত্রে আমরা জাস্ট এখানে সেন্টিমিটারটাকে আমরা মিলিমিটার করব বা মিটার করব, হোয়াটএভার যাই হোক। তো ডেসিমালের ক্ষেত্রে আমরা এটা এইভাবে করব। এখন যদি আমরা এটাকে আর্কিটেকচারালি করতে চাই, তাহলে আর্কিটেকচারের ক্ষেত্রে আমাদের প্রিসিশনটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের প্রিসিশনটা তখন এখানে 0 ফিট 0 ইঞ্চি থাকবে সবসময়। 0 ফিট 0 ইঞ্চি থাকার পেছনে কারণটি হচ্ছে, এখানে দেখেন তো তারপরেগুলো 0 ফিট 0 ইঞ্চি আছে, কিন্তু এখানে 0 ফিট 0 1/2 ইঞ্চি, ঠিক আছে, 1/4 ইঞ্চি, 1/8 ইঞ্চি। তো এগুলো যখন আমরা মাপ লিখতে যাব তখন কোনো প্রবলেম হবে না, কিন্তু আমরা যখন ডাইমেনশন অ্যাড করতে যাব বা আমরা যখন সেটাকে পরবর্তীতে মেপে দেখব, তখন এটা আমাদের কাছে একটু সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তো সেজন্য আমরা ওদিকে না গিয়ে আমরা সরাসরি 0 ফিট 0 ইঞ্চিতেই থাকবো। এতে আমাদের কোনো রকমের প্রবলেম ক্রিয়েট হবে না। তো আর্কিটেকচারাল ক্ষেত্রে আমরা 0 ফিট 0 ইঞ্চিতেই থাকবো, এবং ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও আমরা 0 ফিট 0 ইঞ্চিতেই থাকবো। আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবো যে আর্কিটেকচারাল এবং ইঞ্জিনিয়ারিং দুটো সেম কাজই করে, আমরা যেটা সিলেক্ট করি সেটা আমাদের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। তো আমরা এখানে আমাদের ইউনিটটা বুঝে গেলাম যে ইউনিটটা, হ্যাঁ আরেকটা বিষয় যে আর্কিটেকচারাল ক্ষেত্রে আমরা কখনো মিটারস ইউজ করব না, আমরা সবসময় ফিট বা ইঞ্চি। তো ইঞ্চিসটাই বেশি ইউজ করব, কারণ ইঞ্চিসটা আমাদের জন্য সহজ হয়। এটা আমরা যখন আস্তে আস্তে যখন কাজ করব তখন বুঝে যাব যে কেন সহজ হয়। তো আর্কিটেকচারের ক্ষেত্রে আমরা সবসময় ইম্পেরিয়ালটা ব্যবহার করব। আর্কিটেকচারাল বা ইঞ্জিনিয়ারিং আমরা যে টাইপটা ইউজ করি সে টাইপের ক্ষেত্রে আমরা সবসময় ইম্পেরিয়ালটা ইউজ করব, আর ডেসিমালের যে টাইপটা সে টাইপের ক্ষেত্রে আমরা সবসময় মেট্রিকটা ইউজ করব। সো এটা ছিল আমাদের ড্রয়িং ইউনিট সেটআপ। আর এখানে যদি অ্যাঙ্গেলের কথা বলি, অ্যাঙ্গেলটা আমরা কখনো টাচ করব না, এটাকে যেভাবে ডিফল্ট আছে আমরা সেভাবে রেখে দেব। ওকে, তো আমাদের ইউনিট সেটআপটা এই পর্যন্তই। তো ইউনিট সেটআপ নিয়ে আপাতত আর কোনো কথা নেই। তো আমাদের ইউনিটটা যেভাবে সেটআপ হয়ে আছে এটা নিয়ে আমরা খুব ইজিলি কাজ করতে পারবো। তো এখন যদি আমরা একটি লাইন টানতে চাই এবং সেটা যদি লাইনটা যদি 10 ফিটের যদি লাইন টানি, যেমন এখানে আমরা একটা লাইন টানবো, কিন্তু লাইনটা আমাদের একটা ফ্রি স্পেসে আছে। যেমন আমাদের একটা সোজা লাইন দরকার, সেটা উপরের দিকে হোক, ডানে হোক, বামে হোক, নিচে হোক, আমাদের একটি সোজা লাইন দরকার, কিন্তু আমাদের লাইনটা সোজা হচ্ছে না, আমাদের এখানে সোজা হতে অনেক বেগ পেতে হচ্ছে। তো এই লাইনটাকে যদি আমরা সহজে সোজা করতে চাই, তাহলে আমরা জাস্ট কিবোর্ডে একটা বাটন প্রেস করব, সেটা হচ্ছে F8। আমাদের সবার উপরের দিকের যে সারিটি আছে কিবোর্ডে, সেখানে দেখব আমাদের ফাংশন 8 বা F8 যে কিবোর্ডটি, সেটা প্রেস করব। তাহলে দেখব আমাদের অটোমেটিকলি আমাদের লাইনগুলো সোজা হয়ে যাচ্ছে। আবার কোনো সময় আমাদের বাঁকা লাইনেরও প্রয়োজন আছে, তো সেক্ষেত্রে আমরা আবার যদি F8 প্রেস করি তাহলে আমাদের লাইনগুলো বাঁকা হয়ে যাবে। এই যে F8 বা ফাংশন 8 এর যে কাজটি, এটাকে বলা হয় অর্থোগ্রাফিক মোড। তো অর্থোগ্রাফিক মোড আমরা আরেকটা জায়গায় পাবো, সেটা হচ্ছে এখানে নিচের দিকে এসে দেখেন, এখানে অর্থ মোড নামে একটি অপশন আছে। তো এই অর্থ মোডটাকে যদি আমরা অন করি, তাহলে আমাদের লাইনটি আবার সোজা হবে। হ্যাঁ, আবার যদি অর্থ মোডটা যদি অফ করে দিই তাহলে আমাদের লাইনটি আবার বাঁকা হবে। তো আমরা ওইভাবে না গিয়ে আমরা সবসময় F8টা নিয়ে ট্রাই করব, কারণ এটা আমাদের জন্য অনেক হ্যান্ডি। কারণ সবসময় ডিজাইন সফটওয়্যারগুলোতে আমরা যত শর্টকাট ইউজ করার ট্রাই করব, তত আমাদের ডিজাইন প্রসেস অনেক ফাস্ট হবে। তো আমরা আবার আমাদের যে লাইন অপশনটা আছে সেটা সিলেক্ট করি। তো সিলেক্ট করার পরে আমাদের যে ফার্স্ট পয়েন্টটা সিলেক্ট করলাম, তারপর আমরা দেখলাম যে আমাদের লাইনটি ফ্রি স্পেসে নাড়াচাড়া করছে। তো এটিকে সোজা করার জন্য আমরা F8 বা ফাংশন 8 বা আমাদের অর্থোগ্রাফিক মোডটি এনেবল করলাম বা অন করলাম। তো এখন আমরা যেহেতু এখনো লাইনের টিউটোরিয়ালে যাইনি, তো সেজন্য এখন এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এখন জাস্ট আপনার ইউনিট আর ডাইমেনশনের যে ব্যাপারটা সেটা বোঝার ট্রাই করুন। আমরা যখন লাইন নিয়ে কথা বলবো তখন আমি এখানে কি করছি, কি মাপছি, কোথায় ক্লিক করছি, কেন করছি, সেগুলো খুব ভালোভাবে আমি আপনাদের বুঝিয়ে দেব। তো
এখন আমরা এখানে যে একটা ফার্স্ট পয়েন্ট আমরা সিলেক্ট করেছি। এখন ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করার পরে আমরা যদি 10 ফিট লিখি, যেমন এখানে আমরা 10 ফিট লিখলাম, তো 10 ফিট লেখার পরে এখানে আমাদের একটা লাইন হয়ে গেছে 10 ফিট। তো আমাদের কমান্ড থেকে বের হওয়ার জন্য আমরা আগে জেনেছি যে আমরা না হয় স্কেপ চাপবো, আর না হয় আমাদের মাউসের যে রাইট বাটনটি আছে সেখান থেকে এন্টার বা ক্যান্সেল চাপলে হয়ে যাবে। তো এখন আমরা চাপি হচ্ছে স্কেপ। তো স্কেপ চাপলে আমাদের এখান থেকে আমরা এই কমান্ডটা থেকে বের হয়ে আসলাম। তো এখন যদি এই যে লাইনটা, এটা হচ্ছে আমাদের 10 ফিটের একটা লাইন। তো এটা তো আমরা জানি যে এটা হচ্ছে আমাদের 10 ফিটের একটা লাইন। তো এই লাইনটা যে 10 ফিট, সেটা আমি অন্যজনকে কিভাবে দেখাবো? ধরেন আমার ক্লায়েন্ট আমার কাছে জানতে চাচ্ছে যে এই লাইনটা 10 ফিট কিনা, তো আমি তাকে কিভাবে দেখাবো? বা আমার সুবিধার্থে আমি এই লাইনটাকে মেপে রাখবো যেটি 10 ফিট। তো সেই কাজটি করার জন্য আমাদের আসতে হবে ডাইমেনশন বা হচ্ছে মাপযোগ। তো ডাইমেনশনের ক্ষেত্রে আমরা আমাদের অনেকগুলো অপশন আছে ডাইমেনশনের ক্ষেত্রে। তো প্রথমে আমরা যে অপশনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লিনিয়ার। তো লিনিয়ার অপশনটি পাবো আমরা হচ্ছে আমাদের যে এখানে ড্রপ ডাউন মেনুগুলো ছিল, সেই ড্রপ ডাউন মেনুর এখানে একটা অপশন আছে ডাইমেনশন। তো ডাইমেনশনে এখানে একটি অপশন আছে হচ্ছে লিনিয়ার। তো লিনিয়ারটা সিলেক্ট করলে আমাদের একটি আমরা যে পয়েন্ট থেকে মাপ দেওয়া শুরু করব, মানে ধরুন একটি ফিতা, তো আমরা এক কোণায় একটি ফিতার অংশ ধরলাম, তো আরেক কোণায় আমরা আরেকটি ক্লিক করব যেখানে আমরা মাপটি শেষ করব। তো সেখানে ক্লিক করার পরে আমরা উপরের দিকে যাব বা নিচের দিকে আসবো, আমরা যেদিকে যাই, উপরের দিকে বা নিচের দিকে, ঠিক আছে? তো উপরের দিকে গেলে আমরা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে এটাকে ক্লিক করব এবং ছেড়ে দেব। তো এখন দেখেন এখানে আমাদের যে 10 ফিটের লাইন আমরা বলেছি, কিন্তু এখানে আমাদের 10 ফিট লেখা বা কোনো লেখা এখানে শো করছে না। তো এখানে মাঝখানে একটা জায়গায় দেখেন হালকা একটু উঁচা হয়ে আছে। তো এখানে আমরা একটু জুম করি। জুম করার জন্য আমরা আমাদের নেভিগেশন যে টিউটোরিয়াল ছিল, মানে আমাদের লাস্ট টিউটোরিয়াল, আমরা সেখানে দেখছি যে আমরা মাউসের যে স্ক্রোল বাটনটি আছে সেটা আপ ডাউন করলে বা সেটা উপরে নিচে নিয়ে গেলে আমাদের জুম ইন এবং জুম আউট হয়। তো আমরা স্ক্রোল করে আমরা স্ক্রোল ইন করে জুম ইন করব। এখানে দেখেন আমাদের 120 লেখা আছে। ওকে, তো 120 যে লেখা আছে আমাদের, তো এটা কিন্তু 10 ফিট না, ঠিক আছে? তো এখানে লেখা আছে 120। তো 120টা কেন লেখা আছে? কারণ আমরা ইউনিট সেট আপ করেছি, কিন্তু আমরা এখনো ডাইমেনশন সেট আপ করিনি। তো ডাইমেনশন সেট আপ করার জন্য আমাদের কিবোর্ডের যে শর্টকাটে আছে সেটা হচ্ছে ডি স্পেস বা এন্টার। তো ডি স্পেস বা এন্টার দিলে আমাদের এখানে যে অপশনটি আসবে সেটা হচ্ছে ডাইমেনশন স্টাইল ম্যানেজার। তো ডাইমেনশন স্টাইল ম্যানেজারের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি ডাইমেনশনটি সেট করতে পারবো। আর এই ডাইমেনশন স্টাইল ম্যানেজারের মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস করতে পারবো। হ্যাঁ, সেটি হচ্ছে ডাইমেনশনতে যে টেক্সটে আছে সেটা কি হবে, সেটা ফিটে হবে নাকি ইঞ্চিতে হবে, মানে সেটার যে ইউনিটটি আছে সেটা আমরা সেট আপ করতে পারবো। তারপর আমাদের টেক্সটের যে স্টাইলটি আছে, হ্যাঁ, সেটা আমি এরিয়ালে রাখবো নাকি ধরুন যে আমি নিউ টাইম রোমান্সে রাখবো বা ভার্ডানাতে রাখবো, হ্যাঁ, সেটাও আমি এখান থেকে চুজ করতে পারবো। তারপরে আমার যে লাইন যে এখানে যে মাপের যে টেক্সটটি আছে সেই টেক্সটের সাইজ শুধুমাত্র মাপের টেক্সটই না, আমি একটা জিনিসকে ইন্ডিকেট করলাম, ধরুন এটা একটি বেডরুম, তো আমি বেডরুমটাকে ইন্ডিকেট করলাম। তো ইন্ডিকেট করার জন্য যে লেখাটি লিখতে হবে এটি একটি বেডরুম, সেই বেডরুমের লেখার সাইজ, সেই লেখার মাপ, সেই লেখাটি কতটুকু হবে, দেখতে কেমন, সবকিছু আমি ডাইমেনশন সেটআপ থেকেই চুজ করতে পারবো। তো এখন আমরা যাব হচ্ছে এই এখান থেকে সরাসরি মডিফাই, কারণ এখানে স্ট্যান্ডার্ড সিলেক্ট করা আছে। এখানেও আমরা চাইলেও আরো মানে অ্যাড করতে পারি, কিন্তু সেটা আমরা পরবর্তীতেও যদি প্রয়োজন হয় তাহলে দেখব। তো আমরা আপাতত স্ট্যান্ডার্ড থেকে যাব হচ্ছে মডিফাই। তো মডিফাই যাওয়ার পরে আমাদের আরেকটি পপ আপ মেনু ওপেন হবে এবং এখানে সবকিছু স্কিপ করে আমরা সরাসরি চলে যাব হচ্ছে প্রাইমারি ইউনিটসে। তো প্রাইমারি ইউনিটসে যাওয়ার পরে আমরা এখানে দেখব যে আমরা এখানে ইউনিট সেটআপে যে অপশনগুলো পেয়েছিলাম ঠিক সেম অপশনগুলো এখানে। তো আমরা যেহেতু ওইখানে যা দিয়েছে এখানেও ঠিক সেমটাই দেবো। যদি ওইখানে আমরা ডেসিমেলটা দিতাম, এখানেও আমরা ঠিক ডেসিমেলটাই দেব, কিন্তু যেহেতু আমরা সেখানে আর্কিটেকচারাল সিলেক্ট করেছি, তো এখানেও আমরা আর্কিটেকচারালটা দিব এবং আমাদের প্রিসিশনটাও ঠিক সেম রাখবো।
এবং এখানে ওকেতে প্রেস করব। তো ওখানে ওকেতে প্রেস করার পরও আমরা আবার এখানে ওকেতে প্রেস করতে চাইলেও প্রেস করতে পারবো না, কারণ এখানে ওকের কোনো অপশন নেই। তো ওকের বদলে এখানে একটি অপশন দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে সেট কারেন্ট। তো আমরা ওকের বদলে এখানে আমরা সেট কারেন্টে প্রেস করলে এটা আমাদের ওকে হয়ে যাবে। মানে আমরা অটোক্যাডকে বলছি যে আমরা স্ট্যান্ডার্ড অপশনের যে বিষয়গুলো আমরা মাত্র মডিফাই করলাম সেটাকে আমরা বর্তমানে ব্যবহার করব। তো সেজন্যই আমরা এখানে সেট কারেন্টই দেব। তো এখন আমরা এটাকে ক্লোজ করব। তো ক্লোজ করার পরে দেখেন এখানে আমাদের 10 ফিট এখানে এসে গেছে। এখন যদি আমরা জুম আউট করি, 10 ফিট এসে গেছে, কিন্তু আমাদের লেখাটি কিন্তু সাইজটা বড় হয়নি, আমাদের লেখাটির সাইজটি কিন্তু বড় হয়নি। তো আমাদের লেখাটির সাইজটা বড় করার জন্য আমরা আবার আমাদের ডাইমেনশন অপশনটিতে যাব। তো আমরা একটা জিনিস শিখেছিলাম, জানি না মনে আছে কিনা আপনাদের, আমরা একটা কমান্ড ইউজ করেছি কিন্তু তারপরে আমরা আর কোনো কমান্ড ইউজ করিনি। তাহলে যদি আমরা স্পেসটি চাপি তাহলে আগের কমান্ডটি আবার অ্যাক্টিভেট হবে, কিন্তু যদি প্রথম কমান্ডের পরে আমরা আরেকটি কমান্ড ইউজ করি তাহলে স্পেস চাপলে ওই প্রথম কমান্ডটি আর অ্যাক্টিভেট হবে না। তো আমরা আবার এখন ডাইমেনশনে যাই। তো ডাইমেনশনটি আনার জন্য আমরা আবার স্পেসে চাপ দিব। তো স্পেসে চাপ দিলে আমাদের ডাইমেনশনটি এসে যাবে। তো আবার আমরা যাব হচ্ছে মডিফাই। তো মডিফাইয়ে যাওয়ার পরে আমরা সরাসরি চলে যাব হচ্ছে টেক্সটে, কারণ আমরা এখন কি করব, আমাদের যে 10 ফিট লেখাটি আছে মানে টেক্সটটি আছে সেটির উইথটি বাড়াবো, মানে আমরা হাইটটি বাড়াবো। তো এখানে টেক্সট হাইট বাড়ানোর জন্য এখানে সরাসরি টেক্সট হাইটও আমরা যেতে পারি, কিন্তু আমরা এখানে যাব না, আমরা যাব হচ্ছে টেক্সট স্টাইলে। তো টেক্সট স্টাইলে যাওয়ার পরে এখানে স্ট্যান্ডার্ডের সাথে যে একটি সুন্দর রেক্টেঙ্গেল যে বক্সটা আছে সেটাতে ক্লিক করব এবং এখানে স্টাইল নেমে স্ট্যান্ডার্ড আছে, এখানে এগুলো যা আছে তাই থাকতে দেব। তো নিচের দিকে আমরা ফন্ট নেমে আমরা যাব এবং সেখান থেকে আমি ভার্ডানাটা পার্সোনালি পছন্দ করি, তো আমি কিন্তু ভার্ডানাটা সিলেক্ট করলাম। তারপরে ফন্ট স্টাইলে আমরা এখানে বোল্ড ইটালিক রেগুলার আমাদের যেটি পছন্দ মতো আমরা সিলেক্ট করতে পারি। তো এখানে টেক্সট হাইটে আমরা এখানে এই যে হাইটটা এখানেই মূলত আমরা টেক্সটের আকার বা আকৃতি চেঞ্জ করব। তো এখানে প্রথমে আমরা দিব হচ্ছে 3 ইঞ্চি। তো এখানে একটি মজার বিষয় আছে, যেহেতু আমাদের ইউনিটটা ইঞ্চিতে সেভ করা, ইঞ্চির জন্য আমাদের কোনো সাইন ইউজ করতে হবে না, ঠিক আছে। আর কিন্তু ফিটের জন্য একটি সাইন দিতে হবে, যে আমাদের যে ফিটের সাইনটি আছে সেটি ইউজ করতে হবে, কিন্তু ইঞ্চির জন্য সেটি ইউজ করতে হবে না, কারণ আমাদের ইউনিটটাই সেট করা আছে ইঞ্চিতে। যেমন আমরা যদি 10 ইঞ্চি লিখি তাহলে আমরা শুধু 10 লিখলে সেটা ইঞ্চি হিসেবে কাউন্ট হবে, কিন্তু 10 ফিট লিখতে গেলে আমাদের 10-এর পরে সে ফিটের সাইনটি দিতে হবে। তো নেক্সট আমরা অ্যাপ্লাই করি এবং এটাকে ক্লোজ করে দিই। তারপর আমরা এখান থেকে ওকে সিলেক্ট করি এবং পূর্বের মতোই আমরা সেট কারেন্টলি সিলেক্ট করে ক্লোজ করে দেখব আমাদের এখানে যে 10টি আছে সেটি আমাদের চোখের সামনে ভিজিবল হয়েছে এবং খুব ভালো মাপে আছে। তো এখন আমরা একটি রেক্ট্যাঙ্গেল নিব। তো রেক্ট্যাঙ্গেল নেওয়ার জন্য আমরা আমাদের ড্র টুলে যাব এবং এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে একটি রেক্ট্যাঙ্গেল টানলাম। তো রেক্ট্যাঙ্গেল টানার পরে এখন আমরা রেক্ট্যাঙ্গেলের আমরা দৈর্ঘ্য প্রস্থ মাপবো। তো রেক্ট্যাঙ্গেলের দৈর্ঘ্য প্রস্থ মাপার জন্য আমরা কি করব, আমরা যাব হচ্ছে ডাইমেনশনে। তো ডাইমেনশনে গিয়ে আমরা এখান থেকে লিনিয়ারটা সিলেক্ট করব। তো লিনিয়ারটা সিলেক্ট করে আমরা একটি স্টার্টিং পয়েন্টে একটা ক্লিক করব, মানে যেখান থেকে আমরা মাপটা শুরু করব এবং শেষ করব হচ্ছে যেখান পর্যন্ত আমরা মাপবো। ওকে, আবার বলি যে আমরা যাব হচ্ছে ডাইমেনশনে, তারপর নেব হচ্ছে লিনিয়ার। তো লিনিয়ারের যে মাপটা সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ মাপার জন্য, মানে ভার্টিক্যাল আর হরিজন্টালের যে মাপগুলো আছে শুধুমাত্র সেগুলো মাপার জন্য। তো আমরা প্রথমে মাপবো হচ্ছে আমাদের এই বক্সটির দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য মাপার জন্য আমাদের যে স্টার্টিং পয়েন্টটি আছে মাপে সেখানে একটি ক্লিক করব, তারপরে আমাদের ইন্ড পয়েন্ট মানে শেষ যে পয়েন্টটি সেখানে আরেকটি ক্লিক করে আমরা যদি উপরের দিকে নিই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মাপটা পেয়ে গেছি। তো এটি ছিল আমাদের এই যে রেক্টেঙ্গেলটি, সেটির দৈর্ঘ্য 3 ফিট 9 ইঞ্চি। তো এরপরে আমরা মাপবো হচ্ছে প্রস্থ। তো প্রস্থ মাপার জন্য ঠিক সেম আমরা আবার যাব ডাইমেনশনে গিয়ে লাইনারটা সিলেক্ট করব। তো লাইনারটা সিলেক্ট করে আবার আমরা মাপবো হচ্ছে প্রস্থ। তো প্রস্থ মাপার জন্য আমরা একটি স্টার্টিং পয়েন্টে সিলেক্ট করব এবং ইন পয়েন্টে সিলেক্ট করব, তারপরে আমরা ডান দিকে বা বাম দিকে নিয়ে যাব, তাহলে আমরা এই যে রেক্টেঙ্গেলটি সেটি প্রস্থটি পেয়ে যাব। আর ঠিক আবার নিচের দিকেও যদি আমরা মাপতে যাই তাহলে আমরা সরাসরি স্পেস বা এন্টার ক্লিক করব, কারণ আমরা জানি একই কমান্ড যদি পরপর দুইবার ইউজ করতে চাই তাহলে আমরা স্পেস বা এন্টার চাপতে পারি, ঠিক আছে।
তো আমরা আমাদের স্টার্টিং পয়েন্টে সিলেক্ট করলাম, ইন পয়েন্টে সিলেক্ট করলাম, নিচের দিকে আসলাম, আমরা পেয়ে গেলাম। এখন আবার আমাদের প্রস্থটা মাপি। ওকে, তো এভাবে আমরা একটি রেক্টেঙ্গেলের মাপ পেতে পারি। তো আমাদের ডাইমেনশনে যে আরো যে মাপগুলো আছে এগুলোর সম্বন্ধে আমরা জানবো, কিন্তু তার আগে আমরা আরেকটি বিষয় জেনে নেব। এটিও আরেকটি খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটি হচ্ছে আমাদের ওয়ার্ক ফ্লোটার জন্য। আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমাদের ওয়ার্ক ফ্লোটা এখানে স্টাক হয়ে গেছে। দেখেন আমি বাম দিকে মাউসটি ড্র্যাগ করছি কিন্তু বাম দিকে যাচ্ছে না। তো এটা একটি জুম এক্সটেন্ড প্রবলেম। এটাকে ঠিক করার জন্য আমরা প্রথমে ইউনিট সেট আপ করবো। তারপর ইউনিট সেট আপ করার পরে আমরা আমাদের লাইন টুলটি সিলেক্ট করব। লাইন টুলটি সিলেক্ট করার পরে আমরা একটা জায়গায় ক্লিক করব, তারপরে আমরা ডান দিকে বাম দিকে আমাদের মাউসটিকে নিয়ে যাব এবং আমরা সরাসরি লিখব হচ্ছে 1000 ফিট এবং আমাদের এসকেপটা প্রেস করে আমরা কমান্ড থেকে বের হয়ে আসব। তো এরপর আমরা যা করব তা হচ্ছে জেড এন্টার এন্টার। এটা হচ্ছে জুম এক্সটেন্ডের একটি কমান্ড। আমরা এর মাধ্যমে আমাদের ওয়ার্ক ফ্লোটি এক্সটেন্ড করতে পারি আমরা যতখানি সম্ভব বা আমাদের যতখানি চাই। তো এটি একটি কমন একটি প্রবলেম, আমরা একটু মাঝে মধ্যে ফেস করি। তো এইভাবে আমরা এই প্রবলেমটিকে সেভ করতে পারি, সলভ করতে পারি। তো এরপরে যদি আমরা চাই যে আমরা আমাদের লাইনটিকে ডিলিট করে দেব, আমরা সেটাও করতে পারি। ওকে, তো নেক্সট আমরা যাই হচ্ছে ডাইমেনশনের ক্ষেত্রে। এখন আমরা দেখব হচ্ছে এলাইনড। তো এখানে যে আমাদের যে ডাইমেনশনে যে লাইনের পরে যে এই লাইনটি আছে, এই লাইনটি আমাদের কি কাজে লাগে আমরা সেটি দেখব। তো এখন আমরা এখানে একটি লাইন টানি। তো লাইন টানার জন্য আমরা ড্র টুল থেকে আমরা লাইনটি সিলেক্ট করলাম। এরপরে আমরা একটি লাইন টানলাম, লাইনটি দিয়ে হচ্ছে 4 ফিট। হ্যাঁ, 4 ফিট হচ্ছে আমাদের লাইনের দৈর্ঘ্য এবং উপরের দিকে আবার দেব হচ্ছে 4 ফিট। তো এখন আরেকটি লাইন টানবো, সেটি হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত। তো এখানে আমরা সুন্দর একটি স্লোপের সৃষ্টি করলাম। তো এটি আমাদের একটি ট্রায়াঙ্গেল হয়ে গেল। তো এখন আমরা ডাইমেনশন থেকে আমাদের যে লাইনার টুলটি আছে, হ্যাঁ, সেটা সিলেক্ট করব এবং আমরা এটির যে লেন্থটি মাপবো, এটা আমাদের 4 ফিট এবং আবার স্পেস চেপে আমাদের এই নিচের যে লেনটি আছে সেটি মাপবো, এটি হচ্ছে 4 ফিট। তো এখন আমরা যদি আবার এই লাইনার টুলের মাধ্যমে যদি এই যে স্লোপের যে লেনটি আছে এটা যদি মাপতে চাই, তাহলে আমরা মাপতে পারবো না, কারণ এখানে আমাদের লাইনার টুল সবসময় ভার্টিক্যাল বা হরাইজন্টাল মাপটা দেখায়। যেমন এখানে আমাদের হরাইজন্টাল মাপটা দেখাচ্ছে, তারপর এখানে আমাদের ভার্টিক্যাল মাপটা দেখাচ্ছে। তো এই সমস্যার সমাধানের জন্য অটোক্যাড আমাদের একটা অপশন দিয়েছে, সেটি হচ্ছে অ্যালাইন। তো অ্যালাইনের মাধ্যমে আমরা খুব সহজে এখান থেকে একটা পয়েন্ট এবং এখান থেকে আরেকটা পয়েন্ট সিলেক্ট করে আমরা এই যে স্লোপের যে অংশটি সেটার মাপটা বের করতে পারবো। ওকে, তো এখন আমাদের বের করা দরকার যে এই যে কোণটি উৎপন্ন হয়েছে, যদি জ্যামিতিক ভাষায় বলি, এই যে কোণটি উৎপন্ন হয়েছে তার মাপ কত, মানে কৌণিক মাপ কত। তো আমরা এই কৌণিক মাপ বের করার জন্য আমরা যে অ্যাঙ্গুলার যে মাপটি আছে, মানে এখানে অ্যাঙ্গুলার যে লেখাটি আছে সেটাকে সিলেক্ট করব। তারপর এখান থেকে একটা লাইন সিলেক্ট করব এবং এখান থেকে আরেকটা লাইন সিলেক্ট করে আমরা দেখব হচ্ছে এই লাইনটি হচ্ছে 45 অ্যাঙ্গেল, মানে এই কোণটি হচ্ছে 45 অ্যাঙ্গেলের। তো আশা করি বুঝে গেছেন। তো এরপরে আমরা একটি সার্কেল নিই। সার্কেল নেওয়ার জন্য আমরা আমাদের ড্র টুলসে এখান থেকে সার্কেলটি সিলেক্ট করে আমরা এখানে একটা সার্কেল নিলাম। তো আমরা জানি সার্কেলের দুইটা জিনিস মাপতে পারি, একটা হচ্ছে ব্যাস আর একটা হচ্ছে ব্যাসার্ধ, মানে একটা হচ্ছে ডায়ামিটার আর একটা হচ্ছে রেডিয়াস। তো এই দুটা বিষয় আমরা এখান থেকে মাপতে পারবো। যদি ডাইমেনশনে যাই তাহলে আমরা দেখবো যে এখানে রেডিয়াসও আছে, তারপর এখানে ডায়ামিটারও আছে। তো রেডিয়াস মাপার জন্য আমরা রেডিয়াসটা সিলেক্ট করব। তো রেডিয়াসটা সিলেক্ট করে আমরা এখানে যে আমাদের সার্কেলের যে সারফেসটি আছে, এই সারফেসে নিয়ে একটি ক্লিক করব এবং যে কোনো দিকে মাউসটি ড্র্যাগ করলেই এই সারফেসটির রেডিয়াস বা ব্যাসার্ধ কত সেটা আমরা এখানে বুঝতে পারবো। যে এখানে রেডিয়াস হচ্ছে 1 ফিট 6 ইঞ্চি।
আর এখন যদি আমরা ডাইমেনশনটি ডায়ামিটারটা যদি মাপতে চাই, তাহলে ডায়ামিটারটার জন্য আমরা এখানে ডায়ামিটারটা সিলেক্ট করব এবং আবার আমরা ওই সার্কেলের যে সারফেসটি আছে সেটাতে ক্লিক করব। তো এখন আবার আমরা যে কোনো দিকে যদি মাউসটা ড্র্যাগ করে নিয়ে যাই, আমরা এখানে ডায়ামিটারটা বুঝতে পারবো এটা হচ্ছে 3 ফিট 1 ইঞ্চি। ওকে, এখন আমরা নেক্সটে যাব হচ্ছে আর্চ। তো আর্চের ক্ষেত্রে এখানে আমাদের নির্দিষ্ট একটি মাপ দেওয়া আছে যে আমরা কিভাবে আর্চের লেন্থটি মাপতে পারি। এখানে যে আর্চ লেন্থ নামে একটি অপশন আছে, তো এই আর্চ লেন্থ দিয়ে আমরা সহজে এই আর্চের লেন্থটি কত সেটা আমরা মাপতে পারি। ওকে, তো এইভাবে আমরা আর্চের লেন্থটি মাপতে পারি। তো এখন আবার যদি আমরা রেক্ট্যাঙ্গেল এখানে আসি, তো এখানে আমরা একটি প্রবলেম ফেস করছি, সেটাই হচ্ছে যে আমাদের রেক্টেঙ্গেলটা কতটুকু সেটা আমরা মানে বুঝতে পারছি না, যে এখানে আমাদের রেক্টেঙ্গেলটা মানে কতটুকু, যে এতটুকু অংশ আমাদের রেক্টেঙ্গেল নাকি এতটুকু অংশ আমাদের রেক্টেঙ্গেল। হ্যাঁ, আমরা না এটা বুঝতে পারছি না, কিন্তু আমাদের অ্যাকচুয়াল রেক্টেঙ্গেল কিন্তু এতটুকু। তো তো এটা বোঝার জন্য, যেহেতু এখানে আমাদের ডাইমেনশনাল লাইনগুলো আমাদের এখানে রেক্টেঙ্গেলের সারফেসের সাথে এসে লেগে আছে, তো এটা থেকে তো এই জিনিসটি অ্যাভয়েড করার জন্য আমরা আবার যাব হচ্ছে ডাইমেনশনে। তো ডাইমেনশনে যাওয়ার জন্য আমাদের কমান্ডটি হচ্ছে ডি স্পেস বা এন্টার। তো এখানে আমরা আবার যাব হচ্ছে মডিফাই। তো মডিফাই যাওয়ার পরে আমরা এবার যাব হচ্ছে লাইনসে। তো লাইনসে যাওয়ার পরে এখানে যত রকমের কিছু আছে সব কিছুকে আমরা অ্যাভয়েড করব। তো অ্যাভয়েড করার পর আমরা এখানে সবার নিচে এখানে যে ফিক্স লেন্থ এক্সটেনশন লাইনসটি আছে এটা থেকে আমরা টিক দিব। এখানে টিক দেওয়ার সাথে সাথে দেখেন এখানে একটা প্রিভিউ আছে, তো প্রিভিউয়ের মধ্যে এখানে লাইনগুলো উঠে গেছে। ওকে, তো এখন আমরা একেবারে যদি না উঠিয়ে দিয়ে হালকা একটু যদি রেখে দিতে চাই, তাহলে এখানে আমরা যেহেতু 1 ইঞ্চি সিলেক্ট করা আছে, আমরা এখানে আপাতত 5 ইঞ্চি সিলেক্ট করি। তো যেহেতু আমাদের ইউনিটটা ইঞ্চিতে সিলেক্ট করা আছে, তো সেহেতু আমাদের 5-এর পরে আর ইঞ্চি সিম্বলটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে আমরা আবার ওকে সিলেক্ট করলাম। তো ওকে সিলেক্ট করার পরে আবার আমরা করব হচ্ছে সেট কারেন্ট, তারপর করব হচ্ছে ক্লোজ। তো ক্লোজ করার পরে আমরা দেখব হচ্ছে এখান থেকে আমাদের যে এখানে ছোট হয়ে আসছে, কিন্তু আমাদের এনাফ ছোট হয়নি। যে এখানে দেখেন এখানেও কিন্তু আমরা বুঝতে পারছি না, তো এটাকে আরো ছোট করার প্রয়োজন এই ক্ষেত্রে। ঠিক আছে, তো আমরা আবার মডিফাইয়ে যাই, আমরা আবার লাইনে যাই, এখানে গিয়ে আমরা 3 ইঞ্চি সিলেক্ট করি। ওকে, তারপর ওকে দিয়ে দেই, তারপরে আমরা আবার সেট কারেন্ট করে এটাকে ক্লোজ করে দিই। তারপর দেখবো আমাদের এগুলো সব 3 ইঞ্চি হয়ে গেছে। যদি আমরা আরো ছোট করতে চাই, যেমন আবার যদি মডিফাইয়ে যাই, এগুলোকে যদি আমি বলি যে 1.5 ইঞ্চিতে থাকবে। ওকে, 1.5, ঠিক আছে, এখানে এটা 1.5 এ থাকবে। তারপর আমরা আবার যদি ওকে প্রেস করে দিই, তাহলে ক্লোজ করে দিই, এটা হচ্ছে 1.5। তো এইভাবে আমরা এটাকে ছোট করতে পারি, আমাদের ডাইমেনশনের যে ইন্ডিকেটর লাইনগুলো আছে এগুলোকে ছোট করতে পারি। তো এখন এখানে আমাদের একটি অ্যারো সাইন আছে, তো আমরা চাইতেছি যে এই অ্যারো সাইনটাও আমাদের এই সম্পূর্ণ যে শীটটি আছে সেই শীট অনুযায়ী একটা ভালো একটা ডাইমেনশনে থাকুক। তো এই অ্যারো সাইনটির সাইজটিকে এই ক্ষেত্রে বড় করার জন্য বা ছোট বড় করার জন্য আমাদের আবার ডাইমেনশনে যেতে হবে। তারপরে আবার আমরা যাব হচ্ছে মডিফাই, তারপরে আমরা যাব হচ্ছে সিম্বল অ্যান্ড অ্যারোস। তো সিম্বল অ্যান্ড অ্যারোস, এখানে অনেক রকমের সিম্বল আছে, এগুলোকে আমরা যদি টুইক করি বা চেঞ্জ করি, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এগুলো আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এগুলো আমাদের টুইকিংয়ের মাধ্যমে আমরা কোনটা কিরকম দেখতে সেটাও বুঝতে পারবো। তারপরে তো আমরা এখানে যে অ্যারো সাইনটি আছে, তো অ্যারো সাইনটি রাখি এবং তার সাইজটি বড় করার জন্য এখানে দেখেন অ্যারো সাইজ নামে একটি অপশন দেওয়া আছে, সেটাতে ক্লিক করব এবং আমরা আপাততর জন্য আমরা 2 প্রেস করব। ঠিক আছে, তো 2 প্রেস করে আমরা ওকে দেব। তো 2 মানে হচ্ছে 2 ইঞ্চি। তো ওকে দেওয়ার পরে আমরা এখানে ক্লোজ করলে দেখবো যে আমাদের অ্যারো সাইনটিও বড় হয়ে গেছে। তো এভাবে আমরা চাইলে আমাদের এখানকার ডাইমেনশনগুলোকে এভাবে ছোট বড় করতে পারি। তারপর আমাদের লেখাগুলোকে এভাবে বড় করতে পারি, অ্যারোগুলোকে ছোট বড় করতে পারি। তারপর আমাদের ডাইমেনশনের যে এখানে যে লাইনগুলো আছে সেগুলোকেও ছোট বড় করতে পারি।
তো এখানে আরেকটি বিষয় আমরা দেখব, সেটি হচ্ছে এখানে তো আমরা একটি ডাইমেনশন অ্যাড করেছি। এখানে ধরুন এখানে আরো এরকম কয়েকটি লাইন আছে। এখানে আরো এরকম কয়েকটি লাইন আছে। আমাদের এই সবগুলো লাইনে একই সাথেই ডাইমেনশন অ্যাড করতে হবে। এখন আমরা ভাববো যে তাহলে তো এটা খুব সময় সাপেক্ষ হবে, যে আমরা লাইনার সিলেক্ট করে তারপর সবগুলাতে এভাবে ডাইমেনশন অ্যাড করব। তার আগে আমরা ডাইমেনশনের মানে আকারটা একটু ছোট করে দিই। তো এখানে আমরা আবার মডিফাইয়ে যাই, মডিফাইয়ে গিয়ে যাব টেক্সটে, টেক্সট থেকে আমরা থ্রি ডটে থেকে এটাকে 3 ইঞ্চি থেকে আমরা 1.5 ইঞ্চিতে নেই, তারপর করে দিই ক্লোজ, তারপর ওকে, তারপর সেট কারেন্ট, তারপরে ক্লোজ। ওকে, এটা এখন এখানে আমাদের ভালোভাবে ফিট হয়েছে। তো এখন আমরা আবার যাব হচ্ছে ডাইমেনশনে, আবার লাইনার সিলেক্ট করব, এভাবে আমরা প্রত্যেকটাকেই এভাবে করব। তারপর আবার স্পেস সিলেক্ট করে আমরা পাস্ট কমান্ডে যাব, তারপর আবার এভাবে, তারপর আবার এভাবে। ওকে, তো এই যে সম্পূর্ণ প্রসেসটা আমরা এটাকে এর চেয়েও আরো অনেক ইজি ভাবে করতে পারি। ঠিক আছে, এটাকে অনেক ইজি ভাবে করতে আমরা প্রথমেই আমাদের এখান থেকে লাইনার যে অপশনটা এটাকে সিলেক্ট করব, তারপর আমরা একটা মাপ এখান থেকে নিব, যে আমরা এখানে নিলাম। এরপরে আমরা কোথাও কোনো রকমের ক্লিক করব না, আমরা জাস্ট আমাদের মাউসের কার্সারটাকে আবার ডাইমেনশনে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমরা এখানে নিচের যে কন্টিনিউ অপশনটা আছে সেটাতে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে সরাসরি আমরা মাপগুলো নিতে পারবো। আমরা জাস্ট কন্টিনিউ করে যাব। এখন আমরা যদি যেখানেই যাই আমরা জাস্ট কন্টিনিউ করে যাব, আমাদের মাপ সামনের দিকে যেতেই থাকবে, তো যেতেই থাকবে, তো যেতেই থাকবে, তো যেতেই থাকবে। একে আর কেউ আটকাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমরা এসকেপ চাপবো। ওকে, তো এভাবে আমরা খুব সহজেই মাল্টিপল ডাইমেনশন অ্যাড করতে পারি, বা খুব সহজেই মানে একাধিক, বা আমরা যতগুলো চাই ততোধিক পরপর ব্যবহার করতে পারি। এই যে বিষয়টা আমি একটু আগে দেখালাম, মাল্টিপল ডাইমেনশন অ্যাড করা, এটি সচরাচর আমরা যখন ওয়ার্কিং ড্রয়িং করতে যাই, বা আমরা কোনো ড্রয়িং এ যখন ডিটেল ডাইমেনশন অ্যাড করতে যাই, তখন খুবই কাজে লাগে, খুবই কাজে লাগে। মানে বলতে গেলে আপনি 1 ঘন্টার কাজ 10 মিনিটে করে ফেলতে পারবেন, বা তারও কম সময়ে করে ফেলতে পারবেন। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা সব সময় মাথায় রাখবেন। তো আপাতত এই ছিল আমাদের ডাইমেনশন বা আর ইউনিট নিয়ে কথাবার্তা। যদি আমার এই ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে শেয়ার করতে পারেন, বা যাদের এরকম হেল্প দরকার তাদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছায় দিতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর সাথে বেল আইকনটিও ক্লিক করতে পারেন। আর যেন নেক্সটে আমি অটোক্যাড রিলেটেড বা অন্য যে কোনো সফটওয়্যার রিলেটেড যে কোনো ভিডিও পোস্ট করে আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশনটি চলে যায়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।